ওকে, তাহলে আমরা বেসিকলি হচ্ছে আজকে শুরু করব হচ্ছে এই যে 4D চ্যাপ্টার থেকে আর কি। ঠিক আছে? তো এটা হচ্ছে দ্বিমাত্রিক সাধারণ দ্বিঘাত সমীকরণ। আমরা এর আগে কিন্তু 4C পর্যন্ত পড়ে আসছি। ঠিক আছে? 4C পর্যন্ত আমি যদি সামারি করি, ধরেন আহ এটা এটা হচ্ছে একটা এ এক্স স্কোয়ার প্লাস 2aXy প্লাস by স্কোয়ার প্লাস 2bx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমরা যদি একটা নির্ণায়ক বানাই, ওকে, আমরা যদি একটা নির্ণায়ক বানাই, যে নির্ণায়ককে যে নির্ণায়কটা কিভাবে বানায়, এই সমীকরণের সহগগুলো নিয়ে এ এইচ বি জি এফ সি এদেরকে নিয়ে আমরা নির্ণায়ক বানাই না? হ্যাঁ। আচ্ছা, তো নির্ণায়ক বানানোর নিয়ম কি? প্রথমে আমরা এক্স এর সাথে কে কে আছে সেটা দেখবো। প্রথম রোতে এক্স এর সাথে এখানে কে আছে? এ আছে। এই এক্স এর সাথে কি আছে? এইচ আছে। তারপর এখানে এক্স এর এইচ সাথে কি আছে? জি আছে। ঠিক আছে? দ্বিতীয় রোতে দেখবো যে ওয়াই এর সাথে কি আছে? কি আছে? এইচ আছে। তারপর এই যে ওয়াই এর সাথে বি। কি আছে? আর এখানে ওয়াই এর সাথে এফ আছে। এবং 3 নাম্বার রোটা আমরা জাস্ট ইমেজ নিয়ে বানাই ফেলবো, মানে এটা একটা ডায়াগোনাল ধরে এখানে সি দিয়ে এই জি এর ইমেজ হচ্ছে এখানে বসবে। এই ডায়াগোনালকে আমরা যদি একটা আয়না চিন্তা করি, এটার প্রতিবিম্ব হচ্ছে এটা, এটার প্রতিবিম্ব হচ্ছে এটা। এভাবে করে আমরা বানাই ফেলতে পারবো। ওকে, অথবা এটা বলতে পারি যে আমরা এই যে জিএফসি জিএফসি মানে এটা 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 এই তিনটা আমরা বসাই ফেলবো। ঠিক আছে? তো এটা হচ্ছে কাইন্ড অফ কি বলেছিলাম, নির্ণায়ক বানানোর নিয়ম। এখন এই নির্ণায়কের মান যদি জিরো হয়ে যায়, দেখেন, যদি এই নির্ণায়কের মান যদি জিরো হয়ে যায়, তখন আসলে এই যে দ্বিঘাত সমীকরণ, এটা আসলে কি নির্দেশ করে বলেন তো? এই দ্বিঘাত সমীকরণটা কি নির্দেশ করে? লাইন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি জোড়া সরল রেখা নির্দেশ করে। ঠিক আছে? জোড়া হ্যাঁ। সরল রেখা মানে আপনি এই এই দ্বিঘাত সমীকরণ যদি আপনি ফ্যাক্টরাইজ যদি করেন, মানে দুটা ফ্যাক্টরে দুটা উৎপাদকে যদি আপনি বিশ্লেষণ করেন, তখন ও দুটো উৎপাদক পার্টিকুলারলি সরল রেখার ইকুয়েশন হবে। এই জন্য আমরা বলি যে জোড়া সরল রেখার সমীকরণ। ঠিক আছে? যদি নির্ণায়কের মান যদি জিরো না হয়, যদি নির্ণায়কের মান যদি জিরো না হয়, তখন এটা জোড়া সরল রেখা নির্দেশ করে না। তখন সে চারটা জিনিস নির্দেশ করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে সে এই সমীকরণটা নির্দেশ করতে পারে হচ্ছে বৃত্ত নির্দেশ করতে পারে। ঠিক আছে? নাম্বার টু হচ্ছে পরাবৃত্ত নির্দেশ করতে পারে। নাম্বার থ্রি হচ্ছে উপবৃত্ত নির্দেশ করতে পারে। নাম্বার ফোর হচ্ছে অধিবৃত্ত কনিক। নির্দেশ করতে পারে। কনিক অধিবৃত্ত। নির্দেশ করতে পারে। হ্যাঁ, এখন আমি বলি আপনাকে, এই যে পাঁচটা যে অংশ দেখতেছেন, জোড়া সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই পাঁচটাকে সম্মিলিতভাবে কনিক বলা হয়। ঠিক আছে? এবং এটাকে কনিকের একটা আদর্শ সমীকরণও বলা হয়। ঠিক আছে? হুম হুম। বুঝছেন এবার? হ্যাঁ, তাহলে এই জি পাঁচটাকে ভাইয়া একসাথেই কনিক বলা হয়। এবং মোর স্পেসিফিক ভাবে কনিক বলতে আসলে এই চারটাকেই বোঝায় মেইনলি। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তকেই বোঝায়। ঠিক আছে? আমাদের বইগুলোতে সাধারণত কনিকের, আমরা যে এইচএসসি তে বই পড়ে আসছিলাম, ওখানে সরল রেখা একটা চ্যাপ্টার ছিল ফার্স্ট পেপারে, বৃত্ত একটা চ্যাপ্টার ছিল। অর্থাৎ এই কনিকের এই দুইটা পার্ট কিন্তু তারা ফার্স্ট পেপারে আলোচনা করে ফেলছে। তারপর সেকেন্ড পেপারে 6 নাম্বার চ্যাপ্টারে গিয়ে কনিক দিয়ে এই তিনটা অংশ আলোচনা করছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। মনে আছে? অনেক আগে পড়ছিলাম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ মনে আছে। তাহলে টোটাল আমরা আমরা যদি বলি যে টোটাল হচ্ছে কি কি, এটা হচ্ছে কণিকের একটা আদর্শ সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা 5 ধরনের কণিক পাই। প্রথম হচ্ছে কি কি জোড়া সরল রেখা পাই। তারপর হচ্ছে এই 4 ধরনের কি পাই, আমরা কণিক পাই। ঠিক আছে? তো এখন আমরা এর আগের চ্যাপ্টারে হচ্ছে আলোচনা করেছিলাম হচ্ছে যখন ডেল্টা যখন জিরো হয়। ঠিক আছে? যখন জোড়া সরল রেখা হয় না, এই জোড়া সরল রেখাই হচ্ছে আমরা আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। এবং যদি সবগুলো যদি জোড়া সরল রেখা হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রবলেমে যেগুলো হচ্ছে জোড়া সরল রেখার ইকুয়েশন ছিল, বলেন তো, ওইগুলোতে অবশ্যই ডেল্টার মান কত হবে? অবশ্যই জিরো হবে। ডেল্টার মান জিরো হবে। অর্থাৎ আগে যে এই চ্যাপ্টারের যে প্রবলেম গুলো আমরা সলভ করেছি, সেখানে যেহেতু প্রত্যেকটাই জোড়া সরল রেখার সমীকরণ, তাই প্রত্যেকটাতে ডেল্টার মান জিরো হবে। বাট এই চ্যাপ্টারে আমরা যে সমীকরণগুলো অথবা যে প্রবলেম গুলো সলভ করব, এই চারটা রিলেটেড প্রবলেম সলভ করব। বৃত্ত, পরাবৃত্ত, ভূবৃত্ত, অধিবৃত্ত। এবং সেখানে যে প্রবলেম গুলো দেওয়া থাকবে, যে ইকুয়েশন গুলো দেওয়া থাকবে, সেখান থেকে যদি আপনি ডেল্টা বানান, তাহলে সেটা কিন্তু জিরো হবে না।
ঠিক আছে? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ এখন ডেল্টা জিরো হলে জোড়া সরলরেখা বুঝলাম, কিন্তু ডেল্টা যদি জিরো না হয় তাহলে তো এই চারটা জিনিস নির্দেশ করে, ঠিক না? বৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত নির্দেশ করে, অধিবৃত্ত নির্দেশ করে। এখন আমি কিভাবে বুঝবো এই চারটা থেকে কোনটা হবে? সেটার জন্য আমার আরো একটা কিন্তু টেস্ট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, জি আপনার কনস্ট্যান্ট টার্ম গুলো দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। প্রথমে হচ্ছে, আমি মনে রাখবেন, বৃত্ত তখনই হবে যখন এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে এবং এইচ এর মান জিরো হবে। যদি আপনি একটা দ্বিঘাত সমীকরণ যদি দেখেন, সেখানে যদি এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সেম হয় এবং যদি আহ আহ এক্স ওয়াই যুক্ত যদি পদ না থাকে, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদ না থাকার জন্য আসলে এইচ এর মান জিরো হইতে হবে না, ঠিক না? হ্যাঁ। তখন সেই সমীকরণটাকে আপনি রিডিউস করে বৃত্ততে নিয়ে যেতে পারবেন, বৃত্তের সমীকরণে নিয়ে যেতে পারবেন। আমার কথা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা একটা সমীকরণ থেকে কিভাবে বৃত্তের সমীকরণ হবে কিনা সেটা কিভাবে বুঝবো? যদি প্রথমে আমরা ডেল্টা টেস্ট করব, যদি দেখি জিরো না, তাহলে সেটা এই চারটা থেকে যে কোনো একটা হবে। এরপরে টেস্ট করব হচ্ছে হ্যাঁ। এ আর বি সমান কিনা এবং এইচ এর মান জিরো কিনা, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদ অনুপস্থিত আছে কিনা। যদি সেটা হয়, এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে সেই সমীকরণ থেকে আমরা বৃত্ত পাবো। ক্লিয়ার বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপর হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? তো এদের এদের চেনার জন্য দেখেন, আপনাকে একটা রাশি এখান থেকে বানাইতে হবে। সেটা হচ্ছে মানে এই যে পাঁচটা যে আমাদের ছয়টা যে চলক আছে না এখানে, এই ছয়টা চলক দিয়ে আমরা একটা রাশি বানাবো। সেটা হচ্ছে কি এইচ স্কোয়ার মাইনাস এবি। ওকে, এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ স্কোয়ার মাইনাস, হ্যাঁ। এইচ স্কোয়ার মাইনাস এবি, মানে এই তিনটা স্পেসিফিক ভাবে চেনার জন্য। মানে যদি এইচ তো স্কোয়ার মাইনাস, অধিকারের জন্য এটা বের করতে হবে। হ্যাঁ, এই তিনটা স্পেসিফিক ভাবে চেনার জন্য আমরা জোড়া সরলরেখাও চিনবো এখন, ঠিক আছে? আর জোড়া সরলরেখা চেনার জন্য এত জি। যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট ডেল বের করে যদি জিরো পেয়ে যান, তাহলে এদের কোনোটাই হবে না, জোড়া সরলরেখা হয়ে যাবে। যদি জিরো না হয়, তখন আমরা এই পার্টিকুলার চারটা টেস্টে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো যদি যখন এ সমান বি হবে, এ সমান জিরো হবে, তখন বৃত্ত হবে। যদি এইচ স্কোয়ার মাইনাস এবি, এই যে রাশিটা, এটা যদি জিরো হয়, মনে রাখবেন ওটা হচ্ছে পরাবৃত্ত। কি বলছি? এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ স্কয়ার মাইনাস এ। হ্যাঁ, ওটা যদি জিরো হয়, তাহলে ওটা হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো হ্যালো হ্যালো, বোঝা যায় কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, আপনি আর শুনতে এইচ পাচ্ছেন? স্কোয়ার মাইনাস এবি যদি লেস দেন জিরো হয়, তাহলে ওটা হচ্ছে উপবৃত্ত। আর এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ওটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে? এই কন্ডিশন গুলো বোঝা গেল? হ্যাঁ, মানে হুম। যদি ছোট হয় তাহলে হবে উপবৃত্ত, জিরোর চেয়ে ছোট হলে উপবৃত্ত। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি আমি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমার একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, তো ওই জন্য শোনা যাচ্ছে না মাঝে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো, মেবি নেটওয়ার্ক ইস্যু ছিল। না না, আমি একটু ইয়াটা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যাই হোক যাই হোক, ওকে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এইটুকু বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, একটু বুঝতে পারছি। হ্যাঁ, জি বুঝতে পারছি। এখন এটা একটু মনে রাখার একটা সিস্টেম আছে। যেমন ধরেন, অদি মানে কি? অদি মানে হচ্ছে বড়, ঠিক না? অদি হ্যাঁ। মানে বড় না? হ্যাঁ, জি। তার মানে এইচ স্কোয়ার মাইনাস এবি যখন জিরো থেকে বড় হবে, তখন সেটা অধিবৃত্ত। আর উপ মানে হচ্ছে ছোট, এটা বুঝেন? উপশহর মানে শহরের জাস্ট ছোট্ট একটা অংশ, এটাকে উপশহর বলা হয়। এটা উপ মানে হচ্ছে ছোট, তার মানে এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দেন যদি জিরো হয়, ঠিক আছে? তো এই দুইটাতে কনফিউশন হবে, বাকিগুলো তো কনফিউশন হবে না, বুঝছেন? আচ্ছা ভাইয়া, যদি মানে এরকম হয় এইচ স্কয়ার মাইনাস এবি লেস দেন ইকুয়াল টু জিরো হয়, তাহলে চিত্রটা কেমন হবে? লেস দেন অর ইকুয়াল টু জিরো, হ্যাঁ, বা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলো, তাহলে কি দুইটা মিক্সড করে হতে পারে? না, এটা হচ্ছে আপনি যখন বের করবেন, তখন যখন যখন জিরো হয়ে যাবে, তখন সেটা তো আপনি এই দুইটা বলতে পারছেন। আর একই সাথে তো দেখতে কোন একটা, কেমন হতে পারে আচ্ছা, এটা কি বলতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছেন? ঠিক আছে, আপনার প্রশ্ন আমি বলি। আপনি যখন এইচ স্কোয়ার মাইনাস এবি বের করবেন, এটা একটা নাম্বার হবে না? এটা একটা সংখ্যা হ্যাঁ। হবে না?
তো এই সংখ্যা কি একবার জিরো থেকে বড়, আরেকবার জিরো থেকে ছোট, আরেকবার জিরো হইতে পারে একটা সংখ্যা? না, ও এটা তো এটা অবশ্যই হবে তিন না, কেজের নাম্বার মধ্যে হবে। এক কেজের মধ্যেই পড়বে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, নাম্বার আমি ভাবছি যদি কোনো মানে ভেরিয়েবল হয় ওটা হ্যাঁ, চিন্তা করতে ঠিক আছে। হ্যাঁ, বুঝছেন তাইলে ব্যাপারটা? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা যে কোনো একটা এরকম যে কোনো একটা ইকুয়েশন আমরা জাস্ট প্র্যাকটিস করা আর কি। ধরুন এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল নিই। এই যে বলা হচ্ছে এদেরকে শনাক্ত করুন, ঠিক না? এত সমীকরণের সূচিত কণিক শনাক্ত করে আদর্শ আকারে নিয়ে যান। ভাই এটা বইয়ের কত নম্বর পেজে? 100? এটা হচ্ছে উদাহরণ এক, উদাহরণ এক, ঠিক আছে? তো শনাক্ত করার জন্য আপনার এত কাহিনী করার দরকার নাই। আপনি কি করবেন এখানে, এই যে, হ্যাঁ, হ্যালো, ডেল এর মান বের হ্যাঁ, দেখেন দেখেন, আমি আমি এখানে এটা আর করছি না। এখান থেকে আপনি এটা ফাইভ হচ্ছে এ, এই যে এ হচ্ছে ফাইভ, বি হচ্ছে ফাইভ, এইচ হচ্ছে ওয়ান, জি হচ্ছে ফাইভ, এফ হচ্ছে -11, সি হচ্ছে গিয়ে কত 29, ঠিক না? এখান থেকে বের করছেন না? হ্যাঁ এখন জাস্ট ওই যে প্রথমে ডেল টেস্ট করবেন। ডেল ইজ নট ইকুয়ালস টু জিরো হচ্ছে, তার মানে এটা চারটা থেকে যে কোনো একটা, হয় বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, চারটা থেকে যে কোনো একটা হবে না? জি আচ্ছা, এখন আবার যেহেতু ওই যে আমার এই চারটা হওয়ার পসিবিলিটি আছে, এখন কোনটা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আমি কি দেখবো, এই যে এইচ স্কোয়ার এবি মাইনাস এইচ স্কোয়ার দেখবো, ঠিক আছে? জি কথা বুঝছেন? হুম, হ্যাঁ বুঝতে পারছি। এবি মাইনাস এইচ স্কোয়ার, এখন এবি মাইনাস এইচ স্কোয়ার তিনটার জন্য দেখি না আমরা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, হ্যাঁ তিনটার জন্য এখানে একটু খেয়াল করেন, তারা এবি মাইনাস এইচ স্কোয়ার লিখছে, তো আমি এইচ স্কোয়ার মাইনাস এবি লিখছি, ঠিক না? হ্যালো, আমি আবার এইচ করে লিখছি। আচ্ছা, এবি মাইনাস তো ওগুলো উল্টা হয়ে যাবে, ওগুলো উল্টা হয়ে যাবে, মানে আমরা যেগুলো লিখেছি ওগুলো উল্টা হয়ে যাবে। আপনি যদি উভয় পক্ষে যদি মাইনাস আপনি কি করেন, গুণ করেন, তাইলে এই যে অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায় না? জি বুঝছেন কথা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এই তো আমি ওভাবে মনে রাখি, এইচ স্কোয়ার মাইনাস এবি দিয়ে মনে রাখি, যাতে ওই যে উপ আর অধি এটা বুঝতে যাতে একটু সুবিধা হয়, ঠিক না? হ্যাঁ অধি করতে কিন্তু ওটা হয় না, অধি হলে লেস দেন জিরো হয়ে যাবে, উপ হলে গ্রেটার দেন জিরো হয়ে যাবে, তখন আর মনে রাখতে একটু অসুবিধা হয়। ঠিক আছে, বুঝছি? জি ভাই বুঝতে পারছি। ওকে, তো এখন আচ্ছা, এটা গ্রেটার দেন জিরো আসছে না, তো এদের মধ্যে এটা আচ্ছা, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি কত আসবে বলেন তো? এইচ স্কোয়ার মাইনাস এবি আসবে আপনার -24, হুইচ ইজ লেস দেন জিরো। তো আমাদের মধ্যে এটা হ্যাঁ কি নির্দেশ করবে? এটা উপবৃত্ত নির্দেশ করবে, যেহেতু জিরো থেকে ছোট। হ্যাঁ, এখন কথা হচ্ছে, এখন আপনি বলতে পারতেন যে বৃত্ত কেন টেস্ট করেন? প্রথমেই আপনি দেখে বুঝতে পারবেন এটা বৃত্ত হবে কিনা। বৃত্ত হওয়ার জন্য এই যে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ সেম হওয়া লাগে, একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে এই যে এক্স ওয়াই যুক্ত পদের এই যে এইচ এর মান জিরো হওয়া লাগে, কিন্তু এখানে তো এইচ এর মান ওয়ান, এই জন্য তারা বৃত্ততে যায় না আর। বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা মোটামুটি আমরা চাইলে এগুলো শনাক্ত করতে পারবো। ওকে, হ্যাঁ আচ্ছা, এবার ইকুয়েশন থেকে তো আমরা বুঝলাম যে আসলে একটা দ্বিঘাত ইকুয়েশন দিলে সেটা থেকে আমরা কিভাবে আমরা কোনো একটা কিছু শনাক্ত করব। এখন বৃত্তের সমীকরণে একটু আসি, আমরা একটু বৃত্ত নিয়ে পড়াশোনা করি। প্রথমে বৃত্ত দেখবো, তারপর পরাবৃত্ত দেখবো, তারপর উপবৃত্ত দেখবো, তারপর অধিবৃত্ত দেখবো, ঠিক আছে? জি ভাই বৃত্তের সমীকরণে যদি আমরা আসি, একটা বৃত্তের সাধারণত দুই ধরনের সমীকরণ থাকে। আমি যদি বলি, ধরুন এটা একটা বৃত্ত না? হ্যাঁ আচ্ছা, এই এই জি এই এই সমীকরণটাকে বলা হয় মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কি বলা হয়? মূল বিন্দুতে, মূল বিন্দু এটা ইকুয়েশন হবে। হ্যাঁ, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এটা হবে, যেখানে হচ্ছে গিয়ে কি এখান থেকে ব্যাসার্ধ হবে এক। বুঝছেন? হ্যাঁ এবার যদি আমরা এই বৃত্তটাকে যদি আমরা মূল বিন্দুতে না দিয়ে যদি আমরা কেন্দ্রকে যদি কোনো একটা বিন্দুতে আমরা যদি শিফট করে ফেলি, ফর এক্সাম্পল আমরা তো যে কোনো একটা বিন্দুতে আমরা চিন্তা করতে পারি একটা বৃত্তকে, ঠিক না? ধরুন আপনি তখন আসে না যে কি জানি x মাইনাস এইচ হোল স্কয়ার y মাইনাস কে হোল এক্স্যাক্টলি স্কয়ার। এক্স্যাক্টলি, যখন এই যে এইচ কে হয়ে যায়, যখন কেন্দ্র যখন এইচ কে বিন্দুতে আমরা যদি শিফট করে ফেলি, তখন ওই যে আপনি দেখেন, আপনি আপনি কিন্তু সিস্টেম্যাটিক্যালি সবকিছু পড়ে আসছেন, যে যখন আমরা অরিজিন যখন শিফট করব, তখন আমরা কি করি আসলে, ওই যে যে সমীকরণটা আমার অরিজিনের জন্য যে সমীকরণটা, মানে মূল বিন্দু জিরো জিরো থাকলে যে সমীকরণটা হয়, আমি যদি মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে চেঞ্জ করি বা এইচ কে বিন্দুতে চেঞ্জ করি, তাহলে ওই যে এক্স থেকে আলফা কমে যায়, ওয়াই থেকে বিটা কমে যায় না, আমরা পড়ে আসছি না এটা?
হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এইচ কে ধরে মাইনাস হ্যাঁ করবো, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স থেকে এইচ বিয়োগ করে দিব, প্লাস ওয়াই থেকে কে বিয়োগ করে দিব, কে। ইকুয়ালস টু এ স্কয়ার, যেখানে এ হচ্ছে কি কাইন্ড অফ, এখানে এ হচ্ছে রেডিয়াস বৃত্তের। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে দেখেন, আমি তো বলেছি যে এই সমীকরণ থেকে বৃত্ত সমীকরণ পাবেন, আবার এখানে এইচ কে হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ। কাইন্ড অফ আপনি এখানে এই সমীকরণটা থেকে আরেকটা সমীকরণ বের করতে পারবেন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এখান থেকেও বৃত্তের সমীকরণ আসতে পারে। ঠিক আছে, হুম। বুঝছেন? এখন এই 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 সমীকরণটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়, স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হয়, আদর্শ বা প্রমিত সমীকরণ বলা হয়। আর এই সমীকরণটাকে আদর্শ। সাধারণ সমীকরণ বলা হয়। সাধারণ সমীকরণ কেন বলা হয় বলো তো দেখি? হ্যাঁ, কারণ ওই যে মূল বিন্দুগামী হোক বা কেন্দ্র অন্য যে কোনো জায়গায় থাক, দুইটার যে। আমি বলি আপনাকে, সাধারণ কথাটা কখন ব্যবহার করা হয়? যখন সব জায়গায় থাকে, তখন বলি যে আমরা সাধারণ, এই জিনিসটা কমন। ঠিক না? আপনাকে যখন বৃত্তের হ্যাঁ। সমীকরণ দেওয়া থাকবে, তখন নর্মালি এভাবে ক্যালকুলেশন করে দেওয়া থাকবে, কখনো এভাবে দেওয়া থাকবে না। ধরেন এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ স্কোয়ার, এভাবে কি সুন্দর করে দেওয়া থাকবে? হ্যাঁ, না, রেডি। আমাদেরকে প্রশ্নের ফরম্যাট হচ্ছে নর্মালি এদেরকে ক্যালকুলেটিভ ফরম্যাট দেওয়া থাকে, মানে এই যে এইভাবে দেওয়া থাকে কাইন্ড অফ। ঠিক আছে, হ্যাঁ তো এই ক্যালকুলেটিভ ফরম্যাটটা সব জায়গায় ব্যবহার করা হয়, এই জন্য আমরা এটাকে সাধারণ সমীকরণ বলি। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তাহলে আপনি এখানে যতগুলো বৃত্তের সমীকরণ দেখবেন, এই যে এখানে, এই যে এগুলো যতগুলো সমীকরণ দেখবেন, সবগুলো দেখবেন যে ক্যালকুলেশন করা, ঠিক না? সবগুলো দেখবেন যে এখানে সবগুলো হচ্ছে গিয়ে কি ক্যালকুলেশন করা, ওই জন্য এটাকে সাধারণ সমীকরণ বলা হয়, সব জায়গায় পাওয়া যায় এই জিনিসটাকে। এগুলো ডিসকাস হবে। হ্যাঁ, নিবন্ধনের সার্কুলারটা কি? আহ জানি না কবে দেয় ওটা। এখন আহ, দিলে তো আসলে এক্সাম হয়ে যাবে, ঠিক না? আপনি ধরুন সার্কুলার পাবেন, সার্কুলার পেলে 3 মাস পরে হচ্ছে প্রিলি হয়ে যাবে, এরপর 3 মাস পরে হচ্ছে রিটেন হয়ে যাবে। ঠিক আছে। এর পরে সময়টা হ্যাঁ, তো আমাদের রিটেন টুকু আগে আগে ভাগে পড়ার মেইন টার্গেট হচ্ছে আমরা যাতে ওই 3 মাসের মধ্যে যাতে একটু হজবরল হয়ে না যায়, ঠিক না? কারণ এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রিপারেশন, আমি আগেই বলেছিলাম। এখানে হচ্ছে এখানে অনেকগুলো কোর্স থাকে একসাথে, দীর্ঘমেয়াদী একটা প্রিপারেশন, এই জন্য 3 মাসে কাভার করা যায় না। প্রিলিটা মোটামুটি পড়া যায়, প্রিলি সহজ, প্রিলি সহজ, বা রিটেনটা একটু টাফ, এবং ভালো মার্কস না পেলে ভালো স্কুল কলেজগুলোতে আসে না। ঠিক আছে, তো এখানে শুধু এমন না যে আপনি পাশ করবেন তা না, আপনাকে ভালো মার্কস ক্যারি করতে হবে, যেমন বেস্ট প্রিপারেশন নেওয়া দরকার আর কি। সাথে আমার মনে হয় যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের, তাদের অবশ্যই এই এনটিআরসি এর প্রিপারেশন সবার নেওয়া দরকার। কিন্তু এখানে একাডেমিক একটা স্বার্থ আছে, ঠিক না? আপনি যেগুলো একাডেমিকে বুঝে আসেন, মুখস্থ করে আসছেন, এখানে একটু এক্সপ্লোর করতে পারবেন এগুলো। ঠিক আছে, তো এখানে একাডেমিক ভাবে একটা দায়বদ্ধতা আছে, যে গণিতকে আরেকটু জানা আর কি, ম্যাথমেটিক্সটা আরেকটু ইলাবোরেটলি জানা, আর কোর্স গুলো একটু পড়লে ভালো লাগে আপনি আসলে, বুঝলে ভালো লাগে। করেছেন? হ্যাঁ, বিএড করেছেন? না বিএড করি নাই, সামনের বার দেখি ভর্তি হব। ঠিক আছে, আমি ও, মানে আমি তো নেট পরীক্ষায় দিচ্ছিলাম আর কি। মানে এটাই ওই পরীক্ষায় চলতেছে। ও হ্যাঁ, এখানে আমাদের কলিগ অনেকেরই চলতেছে বিএড। মানে বিএড দেখি সামনে করলে করব, যদি কোথাও লেকচারার হিসেবে হয়ে যায় তাহলে তো বিএড করার দরকার নাই আর। আমি একটু ট্রাই করতেছি আসলে লেকচার হিসেবে জয়েন করে, এরকম। আপনার হয়ে যাবে, আপনি অনেক। হয়ে যাবে তা কিন্তু না, এখানে শুধু আমি না আসলে, হয়তো আমি আপনাকে পড়াচ্ছি জন্য আপনি বুঝতেছেন যে আমি অনেক কিছু বুঝি, এরকম অনেকেই আছে আসলে সাইলেন্ট কিলার। ঠিক আছে, অনেকেই আছে এটা, চাকরি বাজারে এটা আপনি দেখবেন যে মানে আপনার আশপাশের মানুষজন আপনার লাগবে যে পড়াশোনা করতেছে না, কিন্তু না, তুমুল ভাবে অনেক পড়তেছে, পরে। অনেক পরে। ঠিক আছে, বিশেষ করে এই যে চাকরি বাজারে যারা পড়াশোনা করে তাদের আসলে বোঝাই যায় না, ঠিক না? আচ্ছা, আচ্ছা, বৃত্তের সমীকরণ বোঝা গেল। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন মূল বিন্দুতে যখন থাকবে দেখেন,
উপবৃত্তের প্রমিত সমীকরণ দেখেন, যখন মূল বিন্দুতে যখন উপবৃত্তটা থাকবে, কেন্দ্রটা মূল বিন্দুতে থাকবে, তখন এটার সমীকরণ হচ্ছে এই যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সমান 1। এখানে আমি একটু বলি আপনাকে, এখানে এবি মানে আসলে কি বোঝায়। এই যে এখান থেকে একটু ভালো করে খেয়াল করেন, কথা বোঝা যাচ্ছে? এটা মূল বিন্দু, এই যার উপরে স্কোয়ার থাকে সে হচ্ছে আসলে এই যে এক্স অক্ষ থেকে সে কি পরিমাণ অংশ কাটছে, আর ওয়াই এর নিচে যার উপরে স্কোয়ার থাকে বি, সে হচ্ছে আসলে ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কাটছে। বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, যখন দেখবেন যে এই এটা বড়, ধরেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যে এখানে এটা বড় না, তখন হ্যাঁ। ওয়াই অক্ষের দিকে একটু চাপা থাকবে, ওয়াই অক্ষের দিকে কি থাকবে, একটু চাপা থাকবে। ঠিক আছে? তো ওয়াই অক্ষের দিকে চাপা থাকলে বেশিরভাগ অংশ কোন অক্ষের দিকে বিস্তৃত হচ্ছে, এক্স অক্ষের দিকে না। তখন এটাকে আমরা জি ভাইয়া। বলি যে যখন এ গ্রেটার দেন বি হয়, তখন আমরা বলি যে এটা হচ্ছে প্যারালাল টু এক্স, মানে এক্স অক্ষের সমান্তরাল বলি তখন। কাইন্ড অফ এটা প্যারালাল কিসের মতো হচ্ছে? এক্স অক্ষের দিকে। হ্যাঁ, যখন এই যে এ যখন লেস দেন বি হয়, যখন এ লেস দেন বি হয়, অর্থাৎ যখন বি বড় হয়ে যায়, তখন কোন দিকে প্যারালাল হয়ে যায়? এটা প্যারালাল টু ওয়াই। তখন ঠিক আছে? তখন প্যারালাল টু কি হয়ে যায়? ওয়াই হয়ে যায়। এটাকে আমরা ওয়াই বানাই দিই, এটাকে আমরা এক্স বানাই দিই। ঠিক আছে? তখন এটা প্যারালাল টু কি হয়ে যায়? ওয়াই হয়ে যায়। তাহলে দুইটা কেস বোঝা গেল? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে ইকুয়েশন দেখলে চিত্র আশা করি আঁকতে পারবেন। একটা উপবৃত্ত এঁকে, হুম। আর যখন যখন কেন্দ্র যখন আলফা বিটাতে যখন আপনি শিফট করবেন, ওকে, অথবা এইচ কে তে যখন এই যে এই কেন্দ্র যখন এইচ কে তে যখন এটাকে ধরে একদম উপবৃত্তটাকে ধরে যখন এইচ কে তে নিয়ে যাবেন গা, তখন ওই যে আবার সেই আহ কি চেঞ্জ অফ অরিজিন চলে আসছে না, হ্যাঁ। বি স্কোয়ার ইকুয়ালস টু 1 চলে আসছে না। তখন ওই যে আমরা যখন কোন একটা ইকুয়েশন যেই আসলে যেই শেপটা নির্দেশ করতেছে, সেই শেপটাকে যদি আমরা ওটা সেন্টারটাকে যদি আমরা আলফাবেটে যদি শিফট করি, তাহলে ওটা যার ইকুয়েশন সেখানে এক্স থেকে এইচ কমাই দিব, অথবা এক্স থেকে আলফা কমাই দিব, ওয়াই থেকে বিটা কমাই দিব, অথবা ওয়াই থেকে কে কমাই দিব। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এই যে ঠিক আছে। এরপর অধিবৃত্তের সমীকরণ দেখেন, এখানে আমি অধিবৃত্তের সমীকরণে জাস্ট একটা মাইনাস হয়। ঠিক আছে? কি হয় এটা? মাইনাস হয়। ওকে, কি হয় বলেন? একটা মাইনাস হয়। মাইনাস। ওকে, এবং অধিবৃত্তের ক্ষেত্রে এক এক কি নির্দেশ করে, বি কি নির্দেশ করে। ওকে, সেটা যদি আমি আপনাকে বলি, ধরেন এখানে দুই ধরনের সমীকরণ আছে। দেখেন, এই সমীকরণটা নির্দেশ করে হচ্ছে এই অধিবৃত্তটা, এই সমীকরণটা নির্দেশ করে হচ্ছে এই অধিবৃত্তটা। এই 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 যে অধিবৃত্ত, এটা হচ্ছে প্যারালাল টু এক্স। এখানে প্যারালাল কিভাবে বুঝবেন, মানে কোন অক্ষের দিকে মুখ করা থাকে, এটা কিভাবে বুঝবেন? যে আগে থাকবে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার যদি আগে থাকে, তাহলে সে হবে প্যারালাল টু এক্স। আর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার যদি আগে থাকে, তাহলে সে হবে প্যারালাল টু ওয়াই। বুঝছেন? বুঝে কি গেল? হ্যালো, বুঝা কি গেল? প্যারালাল টু এক্স, প্যারালাল টু ওয়াই। হুম, হ্যাঁ, বুঝছেন? আপনি মনে হয় ল্যাব নিয়ে নিছেন। হ্যালো, হ্যাঁ, ওই কথা শোনা যাচ্ছিল না, এই জন্য আবার জয়েন করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা বুঝছেন? এখানে যে আগে থাকবে সে অক্ষের প্যারালাল হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার আগে থাকলে এক্স অক্ষের প্যারালাল, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার আগে থাকলে ওয়াই অক্ষের প্যারালাল। বুঝছেন? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে এখানে তো আসলে দুইটা শেপ দেখতে পাচ্ছি, এখানে দুইটা অধিবৃত্ত কিনা? আনসার হচ্ছে না, এখানে দুটোটা শেপই হচ্ছে আসলে একটা অধিবৃত্তের। ঠিক আছে? দুটা শেপ হচ্ছে কি কি একটা অধিবৃত্তের, মানে এই দুটা অংশই হচ্ছে কি কি এই সমীকরণটা মানে। ওকে, হ্যাঁ। আমি যদি আপনাকে যদি এটার ক্ষেত্রে যদি বলি, এখানেও কিন্তু দুইটা শেপ আছে। এই যে এটা একটা শেপ,
আবার এখানে নিচের পোর্শন। নিচে পোর্শন। এখন ফরচুনেটলি এইখানে দুটোটা মুখোমুখি আছে, এই জন্য আমরা লাগতেছে একটাই শেপ। ওকে, এবং এখানে হুম। কিন্তু দুটো শেপ মুখোমুখি নাই, তারা বিপরীত দিকে আছে। ঠিক আছে, এই জন্য আমরা যদিও মনে হচ্ছে দুইটা শেপ, কিন্তু আসলেই কয়টা শেপ? এখানে একটা শেপ, একটা শেপের দুইটা অংশ, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে, কিন্তু তাদের ইকুয়েশন কিন্তু একটাই। আমি বুঝাইতে পারছি এই জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, মানে মনে হয় যে দুইটা বাট ছিল, দুইটা না। হ্যাঁ, দুইটা না, আসলে একটাই। জাস্ট ওখানেও কি, ওখানেও দুইটা পার্ট, তারা মুখোমুখি আছে, এই জন্য লাগতেছে যে একটাই আসলে, একটাই আসলে শেপ। আর এখানে তারা মুখোমুখি নাই, এই জন্য লাগতেছে যে ডিফারেন্ট শেপস। ওকে, জি আচ্ছা, ভাইয়া ঠিক এটা আছে, বোঝার পরে আপনার এখন বুঝতে হবে এ কি বি কি। প্রথম কথা হচ্ছে, এ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এই অংশটাকে এ বলা, এই অংশটাকে এ বলা, বুঝছেন? হ্যাঁ। আর বি বলা হয় অধিবৃত্তের অসীম তট নামে কোনো কিছু শুনছেন? অসীম তট, অসীম তট পড়ছেন না? ওই যে অসমিতর হ্যাঁ, না? অসীমতট, হ্যাঁ অসীমতট, এজিমটটস বলা হয় ইংলিশে, আর বাংলাতে অসীমতট বলা হয়। মানে অসীমতট হচ্ছে এমন একটা রেখা যেটা হচ্ছে কোনো একটা কার্ভকে ইনফিনিটিতে গিয়ে কি করবে, টাচ করবে। বুঝতে পারছি আমি? হ্যাঁ মানে ইনফিনিটিতে ইনফিনিটিভ, গিয়ে আচ্ছা টাচ, গেলে টাচ করবে, এটা কিভাবে বুঝবে? হ্যাঁ এটা হচ্ছে ওই যে সে মানে যাইতে থাকে, তো মানে ক্লোজ হইতে 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 থাকে, মানে কখনো না কখনো সে মিলবে। কখনো না কখনো সে মিলবে, কিন্তু আসলে কখন মিলবে এটা আমরা জানি না। ধরেন এই যে আমরা এইটুকু যদি অংশ যদি চিন্তা করি, ধরেন এটা যদি আমরা জাস্ট এটা যদি ধরেন এটা মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম, তাহলে আমরা যদি এখানে হ্যাঁ। যদি ক্লোজ ভাবে একটু দেখি, যে দেখেন এই যে মিলছে না, মিলছে না, মিলছে না, মিলছে না, ক্লোজ হচ্ছে না, ক্লোজ হচ্ছে না, হ্যাঁ। এভাবে কিন্তু যাইতে থাকে, এভাবে এই রেখাটাও যাইতে থাকে, এই রেখাটাও যাইতে থাকে, এবং আমাদের মনে হয় যে এরা ক্লোজ হচ্ছে না, আমাদের মনে হচ্ছে না, এটা আসলেই ক্লোজ হয়ে যায়। ক্লোজ হইতে হইতে হুম। হইতে হইতে আমরা যতটুকু পর্যন্ত যাইতে পারি আমরা দেখি যে আসলে ক্লোজ। তাহলে যেহেতু ক্লোজ হচ্ছে, তার মানে নিশ্চয়ই কখনো না কখনো এরা মিলিত হবে, ঠিক না? তো কোথায় মিলিত হবে? জি। যে জায়গায় আমি যাইতে পারবো না, সে জায়গায় তারা মিলিত হবে, ঠিক অসীমে। না? হ্যাঁ, অসীমে মিলিত হবে। অসীমে আমি যাইতে পারি না, তাহলে আমি ধরে নিচ্ছি এরা হ্যাঁ অসীমে গিয়ে মিলিত। মিলবে। ওকে, এই জন্য এদেরকে অসীমতট বলা। এখন আপনি যদি এইখানে দুইটা অসীমতট যদি আঁকেন, এই যে দুটো অসীমতট যদি আঁকেন, ঠিক আছে, দুটো অসীমতট যদি আঁকেন, তাহলে এই যে অসীমতট এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এই অংশটুকুকেই বি বলা হয়। অসীমতট আঁকার পরে এখান থেকে অসীম। এতটুকু পর্যন্ত এই অংশটাকেই বি বলা হয়। আচ্ছা ভাইয়া, একটা অধিবৃত্তে মানে অসীমিত কয়টা থাকতে পারবে? দুটা, দুইটাই? দুটা, দুটা, দুটো থাকে। অধিবৃত্ত অসীমতট দুটো, আচ্ছা। দুটো থাকে। ঠিক আছে, বুঝছি তাইলে? হ্যাঁ। এ বুঝছি, বি বুঝছি। এগুলো আমরা ওই যে যখন জি ভাইয়া। আরেকটু করবো অধিবৃত্ত, তখন আরেকটু ভালোভাবে বুঝবো, মানে ইকুয়েশন টিকুয়েশন দিয়ে আমরা ড্যাশমোসে যখন ইনপুট দিব তখন আরেকটু ভালোভাবে বুঝবো এগুলো। জাস্ট আপাতত একটা ইনিশিয়াল একটা আইডিয়া নিচ্ছি। ওকে, আচ্ছা, হ্যাঁ। হুম, ঠিক আছে। এবার আহ এটা আচ্ছা একটু ড্যাশমোসে গিয়ে একটু দেখিয়ে না, Sorry, না দেখলে ভালো লাগতেছে না, একটু দেখি। ধরেন এখানে আমরা প্রথমে অধিবৃত্তের একটা ইকুয়েশন ইনপুট দিই, কি বলেন? জি ভাইয়া। ওকে, তাহলে এক্স স্কোয়ার দিই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16 দিই, ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 দিই, ইকুয়ালস টু 1। এই যে চলে আসছে না, অধিবৃত্ত চলে হ্যাঁ। আসছে না? হ্যাঁ, হুম। চলে আসছে না? এখন এই যে অধিবৃত্তের অসীমতার সমীকরণ কিভাবে পাই জানেন? হ্যাঁ, না। এই জাস্ট এই যে এখানে যে 1 আছে না, এটাকে 0 বানিয়ে দিলেই কিন্তু দুটো অসীমতা পাওয়া যায়, একদম ইজি। ও আচ্ছা, সুন্দর তো। হ্যাঁ, এখানে দুটো, এই যে আমরা যে একটু আগে বললাম যে আসলে তারা এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মনে হচ্ছে যে ক্লোজ হচ্ছে না, এখন আপনার মনে হ্যাঁ। হচ্ছে এই জায়গায় মনে হয় মিলিত হয়েছে, এখন আপনি যখন জুম দিবেন দেখেন না আসলে মিলিত হয় না। এখন তুমি তো। আপনি, হ্যাঁ, এখন আপনি যাইতে যাইতে আপনি যত জুম দিবেন আপনার মনে হচ্ছে যে, জুম আউট করলে মনে হচ্ছে মিলিত হচ্ছে, না, আপনি জুম ইন দিলেন না আসলে মিলিত মিলে হয়। না।
মিলে না। এভাবে আপনি যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেলে আপনার মনে হবে যে মিলবে, কিন্তু আসলে মিলবে না। ঠিক আছে, হুম। এই দুটাই হচ্ছে গিয়ে কি মেনলি আমাদের অসীমতট। ওকে, এখন এই আচ্ছা। যে এ আর বি মেনলি বোঝা যায় হচ্ছে এভাবে। ধরেন আপনি যখন এখান থেকে এতটুকু হচ্ছে এক, ঠিক আছে, এখান থেকে এতটুকু হচ্ছে এক, এই যে ফোর। ওকে, জি। আপনি যখন একটা লাইন যখন আপনি টানবেন, এখান থেকে যখন আপনি একটা লাইন টানবেন, ধরেন এখানে লাইন কোথায়, লাইন চলে গেল, আচ্ছা যাই হোক, আহ, এখান থেকে যখন আপনি একটা লাইন টানবেন, ধরেন এই যে ধরেন এখান থেকে একটা লাইন টানছে, ঠিক আছে, এখান থেকে এটুক পর্যন্ত অংশটা এ, এই এখান থেকে এটুক পর্যন্ত অংশটা বি। এটা আপনি বুঝতে পারছেন বি দে কেমনে? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি, মানে অসীমিতক সমষ্টি আঁকার পরে যেটা হবে আর সেই কি। যে এই যে যে পয়েন্টে সে ছেদ করবে অক্ষকে, সেই পয়েন্টে একটা যদি লম্ব টানে, তাহলে এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট থেকে এটুক পর্যন্ত, এটাও একটা পয়েন্ট দেখেন। এই যে এখানে তিন হচ্ছে না ওয়াই এর মান, তো যেটা ওয়াই এর মান সেটাই তো বি না? আসলে ওয়াই এর মান তিন না এখানে? হ্যাঁ, এটাই তো বি নাকি? জি। তো এটাই হ্যাঁ এখানে দেখেন, এই নয় স্কোয়ার মানে হচ্ছে তিন না? তাহলে চিত্রের সাথে ইকুয়েশনের হুম। সাথে মিলছে। হুম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি কি আমাদের মূল ব্যাপার সেবার আর কি। আমি এটার একটা খুব ইন্টারেস্টিং। মিলে না, বাট দূর থেকে দেখে মনে হচ্ছে মিলে গেছে গেছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো একটু এভাবে ভিজুয়ালাইজ করে পড়লে ভালো লাগবে আসলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আমি পিডিএফ এ রাখতেছি নি, পরবর্তীতে ডেসমোসে একটু দেখবেন আর কি। কোথায় চলে গেল? এই যে, এটা আমি পিডিএফ এভাবে রাখছি। ওকে, এখানে আবার তো উল্টাপাল্টা চলে আসছে, তাই মনে হয়। আচ্ছা, এটা এখানে পরে লিখতেছি, এই যে এবার একটা ছবি নিলে মনে হয় এবার ঠিক আসবে। ঠিক আছে না এবার? হুম, ঠিক আছে না, একুরেটলি আসছে না? এই হ্যালো, কথা। হ্যাঁ এখন অ্যাকুরেটলি আসছে। আচ্ছা, হ্যাঁ এগুলো আমি এমনি সবগুলো মোটামুটি লেকচারের পিডিএফ আছে, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারটা শেষ করার পরে টোটাল ওভারঅল একটা পিডিএফ আমি দিয়ে দিব, এগুলো একটু কোনো কিছু না বুঝলে একটু দেখবেন, সেটা আর কি। এমনি বই পড়ার চেষ্টা করি, লেকচার হচ্ছে নট জি ম্যাটার, ভাইয়া। তবে তবে এই জিনিসগুলো আমাদের মনে হয় দেখলে ভালো, মানে ভালো লাগবে আসলে। রিভাইজ করলে রিভাইজ করার সময় আসলে একবারে সব মনে পড়ে যেত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে অসীমত দিছে, ঠিক আছে। হুম। আচ্ছা, সমদ্বিবৃত্ত আসলে কাকে বলা হচ্ছে? যখন আপনার ওই যে আপনি এক্স স্কোয়ারের নিচে এ স্কোয়ার আর বি স্কোয়ার যে সেম রাখতেছেন, হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, এ আর বি। হ্যাঁ ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার হচ্ছে না? এই এ আর বি যখন সেম হয়ে যাবে, এই এ আর বি যখন সেম হয়ে যাবে, তখন এটাকে কাইন্ড অফ সমদ্বিবৃত্ত বলা হচ্ছে আর কি। এখন এই যে আপনি চাইলে এটাকে যদি সেম করতে চান, তাহলে এই যে এই বি স্কোয়ারের বদলে আপনি এ স্কোয়ার লিখে দেন। তাহলে এ স্কোয়ার লিখে দিলে তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হয়ে ইকুয়াল টু যাচ্ছে। 1 হ্যাঁ, তখন এটাকে স্কয়ার হবে। সমদ্বিবৃত্ত হ্যাঁ। বলা হচ্ছে, ঠিক আছে। এটাকে সমদ্বিবৃত্ত বলা জি। হচ্ছে। আবার ওই যে এক্স ওয়াই সমান সি ও কিন্তু সমদ্বিবৃত্ত, এক্স ওয়াই সমান সি। ওকে, আপনি যদি এক্স ওয়াই হ্যাঁ। সমান সামথিং যদি দেন, তাহলে আপনি যদি এখানে এক্স ওয়াই সমান ধরেন, আমি এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিই, ধরেন এক্স ওয়াই সমান 5 যদি দেন, দেখেন তো এই যে এই গ্রাফটা আসছে। হ্যাঁ। চলে দিচ্ছেন, লাগবে ফ্যান, সাউন্ড আসবে একটু বেশি, আমি এখানে বসুন না, চলুক। আচ্ছা বুঝলাম তাইলে। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে। এরপর হচ্ছে পরামিত দেখি, ঠিক আছে।
তো পরাবৃত্তের টোটাল হচ্ছে 4 ধরনের ইকুয়েশন থাকে। দেখেন অববৃত্তে 2 ধরনের ইকুয়েশন, অধিবৃত্তে 2 ধরনের ইকুয়েশন, তো পরাবৃত্তে 4 ধরনের ইকুয়েশন থাকে। ওকে, 4 ধরনের ইকুয়েশন, ইকুয়েশন কিন্তু 2 ধরনের, বাট এই যে কনস্ট্যান্ট এ আছে না, এর জন্য 4 ধরনের ইকুয়েশন পাওয়া হ্যাঁ যায়। আমি বলি প্রথমে, একটা পরাবৃত্তের ইকুয়েশনে মেইনলি একটা দ্বিঘাত আর একটা একঘাত থাকে, একটা দ্বিঘাত থাকে আর একটা একঘাত থাকে, ঠিক আছে? মানে ওয়াই দ্বিঘাত এক্স একঘাত, অথবা এক্স দ্বিঘাত ওয়াই একঘাত থাকে, বুঝছেন? হুম। ভাইয়া, কথা শোনা যায় না, আগে কিছুক্ষণ আগে ছিল। আচ্ছা, বলছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে একটা ভাইয়া, দ্বিঘাত থাকে আর একটা একঘাত থাকে, ঠিক আছে? একটা দ্বিঘাতই থাকে আর একটা একঘাতই থাকে। আচ্ছা। আদর্শ সমীকরণ y স্কয়ার সমান 4x, একটা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। ওই যে যখন যখন কোথায়, যখন শীর্ষবিন্দু যখন জিরোতে থাকবে, যখন আপনি এটাকে যখন আলফা বিটাতে যখন নিয়ে যাবেন, তখন ওই যে x থেকে আলফা বিয়োগ দিতে হবে, y থেকে বিটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে? মানে আমরা যদি অরিজিন যদি চেঞ্জ করে ফেলি, হ্যাঁ ঠিক আছে? এখন এই y স্কয়ার সমান 4x, ভালো করে বুঝেন। হ্যাঁ এই y স্কয়ার সমান যে 4x, এটা হচ্ছে এই পরাবৃত্ত এবং এই পরাবৃত্ত, এই দুই ধরনের পরাবৃত্তকে নির্দেশ করে, ঠিক আছে? y স্কয়ার সমান 4x কয় ধরনের পরাবৃত্ত নির্দেশ করে? 2 ধরনের। ওকে, দুই ধর আচ্ছা, এখন এখানে দুইটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে পরাবৃত্ত সবসময় যার ঘাত এক, যার ঘাত যার ঘাত এক, তার দিকে তার দিকে তার দিকে মুখ করে থাকে। মুখ করে থাকবে নাকি? হ্যাঁ, মুখ করে থাকবে। যদি x এর পাওয়ার 1 দেখেন, তাহলে মনে করবেন যে এটা x এর দিকে মুখ করে আছে। এখন x এর তো দুইটা অংশ আছে, একটা হচ্ছে পজিটিভ অংশ আর একটা হচ্ছে নেগেটিভ অংশ। এখন পজিটিভ অংশের দিকে আছে নাকি নেগেটিভ অংশের দিকে আছে, এটা বোঝার জন্য আবার আরেকটা টেস্ট আছে। সেটা হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, ঠিক না? এর ভ্যালু যদি পজিটিভ হয়, এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে সে পজিটিভের দিকে, x প্লাসের দিকে মুখ করে থাকবে। আর এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে সে x মাইনাসের দিকে মুখ করে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? জি, বুঝতে পারছি। মানে প্লাস হলে প্লাসের দিকে আর মাইনাস হলে মাইনাসের দিকে থাকবে। তাহলে আমি কোন অক্ষের দিকে আছে সেটা কিভাবে বুঝবো? আমি দেখবো যে কার ঘাতে, যার ঘাতে তার দিকে, তার পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, এটা বোঝার জন্য ওই যে এটাকে আমরা টেস্ট করবো। মানে এই যে 4x এর চিপায় যে এটা আছে, ঠিক না, ওটাকে টেস্ট করবো। ওটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ তার দিকে, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ তার দিকে, ঠিক না? জি। আমি যদি লিখি এখন, ধরেন x স্কয়ার সমান -16x, এটা যদি সরি -16y, আমি যদি বলি এই যে এটার, আপনি মানে এটার চিত্রটা কিরকম হবে বলেন? তো প্রথমে বলবেন যে হ্যাঁ, এটা তো y অক্ষের দিকে, ঠিক না? আর এটা কি, মাইনাসের দিকে মুখ করে থাকবে। হ্যাঁ, এই যে y অক্ষের মাইনাসের দিকে মুখ করে থাকবে, তার মানে এই যে এটাই হচ্ছে কি তার চিত্র, বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, আর এখানে হচ্ছে, এখানে হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে কি এখানে কোন একটা পয়েন্টকে উপকেন্দ্র বলা হয়, ঠিক আছে? ফোকাস বলা হয় আর কি, ফোকাস, হুম। যেখান থেকে আসলে পরাবৃত্ত উপকেন্দ্রের ফোকাস কি একই? হ্যাঁ, আমি যদি শর্টকাটে ফোকাস, আমরা 9-10 পড়েছি এটা, লেন্স এন্ড ফোকাস কি আসলে, ঠিক না? দর্পণের ফোকাস কি? আমি যদি বলি এখানে যদি আপনি লাইট মারেন, ঠিক না, শর্টকাটে যদি বলি এখানে যদি লাইট মারেন, হ্যাঁ, তাহলে যে বিন্দু দিয়ে যাচ্ছে সবগুলো রাইট, সেই বিন্দুটাই হচ্ছে কি মেইনলি ফোকাস, ঠিক না? এভাবে পড়েছিলাম। ফোকাস দূর। এখানেও সেম ব্যাপার স্যাপার সব। ফোকাস দূরত্ব কতটুকু হবে? 0 থেকে যে মানে ও থেকে এই এ ফোকাস, পর্যন্ত? হ্যাঁ, ফোকাস দূরত্বটাই হচ্ছে 1। ধরেন এটার ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হচ্ছে এই যে, এটার ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হচ্ছে -4, এখান থেকে এতটুকু, এই যে -4, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তো এই যে এই পরাবৃত্তাকার বিভিন্ন শেপ থাকে না, আপনি ধরেন টর্চ লাইট, এটা টর্চ লাইটে ব্যবহার করা হয়, ঠিক না, পরাবৃত্তাকার শেপ। তারপরে ওই যে স্যাটেলাইট অ্যান্টেনাতে ব্যবহার করা হয়, ঠিক না? তারপরে হচ্ছে হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাসে ব্যবহার করা হয়, ঠিক না, আলোক রশ্মিকে এক বিন্দুতে পুঞ্জীভূত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক না? জি। এই ধরনের ক্ষেত্রে আসলে ইকুয়েশন গুলো কাজে লাগে। আমরা যদি বলি যে ইকুয়েশন গুলো আসলে অ্যাপ্লাইড ফিল্ডে কোথায় কাজে লাগে, ধরেন আপনি একটা পরাবৃত্তাকার শেপ বানাইতে চাচ্ছেন,
এখন মেশিন টেশিন ডিজাইন করে না, মেশিন ম্যাক্সিমাম হচ্ছে চায়নাতে বানায়, ঠিক না? বাংলাদেশে মেশিনারি ফ্যাক্টরি খুব বেশি নাই। তো যদি কোনো একটা মেশিন ফ্যাক্টরি যদি একটা পরাবিদ্যার শেপ যদি বানাইতে চায়, ঠিক না? তাহলে ওখানে কিছু ল্যাঙ্গুয়েজ ইনপুট দিতে হবে না? আপনি সি প্রোগ্রাম শিখছেন না? হ্যাঁ, প্রোগ্রামের মাধ্যমে আপনি কিভাবে হ্যাঁ। চিত্রের ক্ষেত্রফল বের করতে হয় আপনি জানেন না? তো ওখানে কাইন্ড অফ তারা যখন হুম। ইনপুট দেয় আসলে ধরেন আপনি একটা পরাবৃত্তাকার প্লাস্টিকের একটা শেপ চাচ্ছেন, তো মেশিনে ইনপুট দিতে হয় আসলে এই ধরনের ইকুয়েশন ইনপুট দিতে হয়, যে ইকুয়েশন মোতাবেক সে কি বানাই দেয় আসলে ওই ধরনের কিছু প্লেট বানাই দেয়। তারপর হচ্ছে এখানে পরাবৃত্তের কিছু আহ পরিচিতি দিয়েছে এখানে চিত্রের সাহায্যে কণিকের পরিচিতি। ওকে। নিয়ামক হচ্ছে ওই যে সমান্তরাল দুইটা আর উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, ভাই নিয়ামক লম্বটা একটু দেখা দেন তো। আচ্ছা ঠিক আছে। প্রথমে হচ্ছে আমরা দেখেন এইখানে হচ্ছে কি কি প্রথমে হচ্ছে দুইটা অক্ষ চিন্তা করি, ঠিক আছে? এটা একটা অক্ষ, ধরুন এটা একটা অক্ষ, ঠিক আছে? প্রথমে হচ্ছে হ্যাঁ। এই শেপটা যদি এক্স অক্ষের প্যারালাল হয় তাহলে এক্স অক্ষে যে দুইটা পয়েন্টে সে ছেদ করবে সেই দুইটা পয়েন্টকে বলা হবে শীর্ষবিন্দু। জি। শীর্ষবিন্দু বা প্রান্ত, ঠিক আছে? হুম। ওকে। তারপরে আহ এটাকে বলা হবে উপকেন্দ্র। কি বলা হবে এটাকে? উপকেন্দ্র। উপকেন্দ্র। জাস্ট এটাকে যদি আমরা একটা শেপ ধরি তাহলে এই শেপের হচ্ছে উপকেন্দ্র এটাই, ঠিক না? উপকেন্দ্র দুইটা হবে না, দুই পাশে দুইটা হবে না উপকেন্দ্র নাকি? পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র কিন্তু একটা, আর এটা উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র দুইটা, ঠিক আছে? একটা ডান পাশে থাকে, একটা আচ্ছা। বাম পাশে থাকে, ঠিক আছে? হ্যাঁ। হয়তো ইন্টারমিডিয়েটে বলেছেন যে এই যে শেপটা আঁকার জন্য এই উপকেন্দ্র এবং আরেকটা ফিক্সড রেখা লাগে, ঠিক আছে? হুম। কণিকের ডেফিনেশন দিয়ে কিন্তু এরকম ছিল, কণিকের ডেফিনেশন ছিল যে এরকম যে কণিক হচ্ছে এমন একটা সঞ্চার পথ যে একটা বিন্দুকে ফিক্স ধরে, ঠিক আছে? এবং একটা রেখাকে যদি ফিক্স ধরা হয় তাহলে কোন একটা পয়েন্টকে যদি এমন ভাবে চলানো হয় যে সে একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে, তখন সেটাকে কি বলা হয়? কণিক বলা হয়। তো এখানে ফিক্স পয়েন্টটাকে উপকেন্দ্র বলা হয়, আর ফিক্স রেখাটাকে কি বলা হয়? দ্বিকাক্ষ বা নিয়ামক বলা হয় আর কি, ঠিক আছে? তো এরকম এই একটা উপকেন্দ্রের কারেসপন্ডিং একটা কিন্তু কি হুম। থাকবে? নিয়ামক থাকবে। তো এই উপকেন্দ্রের জন্য হচ্ছে নিয়ামক এটা, আর এই উপকেন্দ্রের জন্য হচ্ছে নিয়ামক এটা, ঠিক আছে? বুঝছি? আর উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপকেন্দ্র বরাবর যে লম্বটুকু হ্যাঁ আঁকা ভাইয়া, হবে বুঝতে পারছি। সেটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখানে উপকেন্দ্র বরাবর কয়টা রেখা আঁকা হয়েছে, কয়টা লম্ব আঁকা হয়েছে? দুইটা না? তাহলে উপকেন্দ্রিক লম্ব কয়টা থাকে? দুইটা থাকে, ঠিক না? আর এই যে উপকেন্দ্র, উপকেন্দ্রদের মধ্যবিন্দুকে কিন্তু কেন্দ্র বলা, ঠিক আছে? হ্যাঁ। উপকেন্দ্রদের মধ্যবিন্দুকে কেন্দ্র বলা, ঠিক আছে? আর এই যে নিয়ামক, জি ভাইয়া, বুঝতে পারছি। আর যেটা সবচেয়ে বড় সেটাকে অক্ষ বলা হয় পরাবৃত্তের, প্রধান অক্ষ অথবা অক্ষ বলা হয়, ঠিক আছে? হ্যাঁ। এটাকে কাইন্ড অফ বৃহদাক্ষ বলা হয়, বৃহদাক্ষ বলা হয়, ঠিক আছে? আর ক্ষুদ্রাক্ষ, তাই না? যে অংশ থেকে ছোট অংশ মানে যে অক্ষ থেকে ছোট অংশ কাটে সেটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ বলা হয়, ঠিক আছে? এই বৃহদাক্ষ এবং নিয়ামক যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু। ওকে। কোনটা কোনটা ছেদ করবে, বৃহদাক্ষ আর নিয়ামক নিয়ামক? এবং বৃহদাক্ষ, নিয়ামক এবং বৃহদাক্ষ, এই যে এখানে দিয়েছে বৃহদাক্ষ যে পয়েন্টে ছেদ করবে সেটাকে বলা হয় নিয়ামকের পাদবিন্দু, ঠিক আছে? বুঝছি জি তাইলে? ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা। তাহলে এগুলোই ছিল মোটামুটি এই যে উপবৃত্তের বেসিক ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে? তবে এই সূত্রগুলো একটু দেখে নিবেন কোনটা কিভাবে ব্যবহার করে। এখানে উৎকেন্দ্রিকতা নামে কোন একটা কিছু আছে, ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? যেটা পরাবৃত্তের ক্ষেত্রে হ্যাঁ, এই থাকে, যে নিয়ম হচ্ছে তোমার ই রুট ওভার। মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, ঠিক আছে? ভাইয়া উৎকেন্দ্রিকতা এখানে কোনটা, এখানে দেখতে চাই তাহলে কোনটা হবে? এখানে এই উৎকেন্দ্রিকতাটা এইখানে উৎকেন্দ্রিকতাটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে কি কি একটা অনুপাত, মানে এখানে কোন একটা দৈর্ঘ্য না আসলে, কোন একটা রেখা, কোন একটা বিন্দু না আসলে, এটা একটা অনুপাত। এবং এই অনুপাতটাকে বের করা হয় এভাবে, রুট দিতে হয় 1 - এ বি, এখান থেকে আপনি বি পাবেন না, তারপর এখান থেকে আপনি এ পাবেন না, এই বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার, এটা দিয়ে উৎকেন্দ্রিকতাটা বের করা হয়।
ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা খুব ভালো করে আসলে বুঝতে পারবো। মানে একটা আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা একটা এক্সাম্পল দেখবো, ওখান থেকেও বইতে সবকিছু বের করার চেষ্টা করবো। ঠিক আছে? ইন্টারমিডিয়েটে বই আছে না জি আপনাদের থেকে? ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ আছে, আমার কাছে আছে। ইন্টারমিডিয়েটে বইটা একটু নিয়ে বসে নেক্সট ক্লাসে, তখন আমরা একটা এক্সাম্পল দিয়ে সবকিছু একটু দেখার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক এখানে আছে দিয়েছে ভাইয়া। তো, এখানে তো দিয়েছে, শুধু দিয়েছে পরাবৃত্ত দিয়েছে যে, উপবৃত্ত আর অধিবৃত্ত দেয় নাই। ঠিক আছে? এখানে একটু দিয়ে দিলে ভালো হতো এগুলো। ঠিক আছে? ওই যে বেশ কিছু সূত্র জি টুত্র ভাইয়া। আছে না, এগুলো আমি যদি দেখাই আমার এখানে আছে। এই যে আমি বলি যে রূপন্তি প্রকাশনী, মানে আমাদের এখানে আমরা রূপন্তি প্রকাশনী পড়তাম, ওটার ভিতরে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটারই ছক দেওয়া আছে, মানে এ বড় হলে কি হবে, এ ছোট হলে কি হবে, ঠিক আছে, ওগুলো হ্যাঁ। আছে। হ্যাঁ, এগুলো আমার এখানে আছে, আমার বইতেও আছে, এগুলো দিয়েছে। তো বইতে যদি যাই, যদি সময় পাও তাহলে একটু ধরে ধরে ইন্টারের বইটা একটু সলভ করিয়েন। এটা খুব একটা বেশি কাজে দিবে। হ্যাঁ ভাইয়া, করা লাগবে, কিছু একটা তো করতে হবে। হ্যাঁ, কারণ এটা একাডেমিক পড়াশোনা বোঝার জন্য ইন্টারমিডিয়েটের বইয়ের কোনো বিকল্প নাই আসলে। আমাদের হুম। ফার্স্ট ইয়ারে যে পড়াশোনাটুকু থাকে ওখানে ম্যাক্সিমাম হচ্ছে কি কি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। কারণ আমি যদি ক্যালকুলাসের কথা বলি, ঠিক না, ক্যালকুলাসে অনেকটুকুই হচ্ছে ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, ক্যালকুলাস ওয়ান আর কি। তারপর হচ্ছে এই যে এই গণিকে এখানে সবকিছু আছে, ভাইয়া, এই যে এখানে সবগুলো সূত্র আছে। যদি কোনো ব্যাচ খুলেন তাহলে একটু আমাকে জানায়েন। হ্যাঁ, যদি অনলাইনে ইন্টারমিডিয়েটের কোনো ব্যাচ চালু করেন তাহলে একটু আমাকে জানায়েন, আমি ইন্টারের ব্যাচেও জয়েন করব। ইন্টারমিডিয়েটে তো বিশাল পড়াশোনা আছে এখানে তো। কুল কিনারা আসলে খুঁজে না পাওয়া ওটা, যায় না। এখন এখন না চিন্তা করতেছি যে রেগুলার, আপনারা যদি ইন্টারমিডিয়েটে বেশি পড়েন তাহলে মোটিভেশন থাকবে কিনা এতদিন। হ্যাঁ, তবে যতটুকু না ধরেন যে ব্যাচ করবো, ওদের সাথে যদি আপনি ব্যাচ ওপেন করেন তাহলে বলেন। হ্যাঁ, তবে আমাদের ক্ষেত্রে যেহেতু এগুলো আগেই পড়া আছে, তাহলে বুঝতে এত বেশি কষ্ট হবে না। হুম। ওই একটু এই যে ভুলে ভুলে দেওয়া হয়েছে তো, এবার আবার একটু করলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে উপবৃত্তের সব সূত্র আছে এখানে। হুম। ঠিক আছে। আবার এখানে কথা, আমরা যে ব্যাচে ছিলাম, মানে আমরা 16 এইচএসসি ছিলাম, যে আমাদের কিন্তু 16 সময় সৃজনশীল ছিল না। আপনারা কিন্তু আমাদের পরের ব্যাচ, তা আপনারা সৃজনশীল পাইছেন, তা আমাদের জন্য বই যেগুলো ছিল আমরা খালি ওগুলো কোন রকম করে গেছি, হুবহু কমন পাইছি, লিখছি। আসলে সৃজনশীল আসার আগে মানুষ একটু বেশি সাজেশন নির্ভর ছিল, ঠিক না? হ্যাঁ, আমরা এটা সৃজন করছি, আমরা চ্যাপ্টার বাদ দিয়ে পড়ছি, সাজেশন ওয়াইজ পড়ছি, বইয়ে যা আছে ওগুলোই পড়ছি, এই টাইপ পড়া হয়েছে আর কি, আমাদের ম্যাথের বিষয়টা সৃজনশীল যেটা। হওয়ার পরে মানুষ একটু প্রাইভেট নির্ভর হয়েছে, কিংবা বই নির্ভর হয়েছে, বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নির্ভর হয়েছে। ঠিক হুম। আছে। তো এই যে এখানেই দেওয়া আছে উপবৃত্তে মোটামুটি বেশ কিছু সূত্র এখানে দেওয়া আছে। উপবৃত্তে যা যা সূত্র লাগবে সবকিছু এখানেই দেওয়া আছে। এগুলো তো এমনি নতুন করে পড়ার কোনো কিছু না, জাস্ট একটু দেখে নিবেন আর কি। ঠিক আছে। এই যে কিরকম সমীকরণ থাকলে উৎকেন্দ্রিকতা কিরকম হয়, তারপর হচ্ছে কেন্দ্র কত হয়, শীর্ষবিন্দু কত হয়, উপকেন্দ্রদ্বয় কত হয়, ঠিক আছে, নিয়ামকের পাদবিন্দু কত হয়, এটা আমরা একটা চিত্র দিয়ে বুঝবো নি নেক্সট ক্লাসে, কি বলেন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, আজকে ছুটি দিয়ে দেন। হ্যাঁ, আজকে অনেক রাত হয়ে গেছে। এগুলো আমরা প্রথম দিকে বেসিকটুকু একটু যদি ভালো করে গ্যাদার করে যদি প্রবলেমে যাই তাহলে আমাদের কিন্তু এত বেশি সময় লাগে না আসলে প্রবলেম সলভ। আমরা তো প্রবলেম গুলো করি হ্যাঁ, জাস্ট তখন ভালো। বুঝি। হ্যাঁ, তখন আমরা ভালো লাগবে আসলে, এটাই আর কি। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে উপবৃত্তের একটা সমীকরণ ধরে তার একটু চিত্র আঁকার চেষ্টা করবো, তারপর সেখান থেকে সবকিছু বের করার চেষ্টা করবো, মানে ইন্টারমিডিয়েটে একটু ফিরে যাবো আর কি, কাইন্ড অফ এরকম। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ। আ- আর আপনার বাকিদেরকে ইয়াগুলো রেকর্ড গুলো দেখে দিতে বলবেন আর কি। আচ্ছা, এখন বাকি আমরা এই যে সুমনা যাদের ওনারা কি ক্লাস একদিনও করছিল? না, করছিল না, করে নাই ওখানে, তো বেশ কয়েকজন অ্যাড হয়েছে। ওরা কি, আচ্ছা আমি ওইটা একটু রেকর্ডটা বন্ধ করি।